সকাল 10টা থেকে 7 ঘন্টা কারফিউ শিথিল, খুলছে ব্যাংক, অফিস, আদালত, সীমিত পরিসরে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি, আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখবে সরকার, আশ্বাস আইনমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ আওয়ামী লীগের সমন্বয় সভায়, হত্যাকারী হামলাকারীদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুলের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ঢাকায় আজ ও কাল বৃহস্পতিবার কারফিউ শিথিল থাকবে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। গতকাল রাতে নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, আমরা সেই জন্যই আমাদের কারফিউ কিছুটা সময় শিথিল করে যাচ্ছি। কালকের থেকে সরকারি সিদ্ধান্ত হয়েছে যে অফিস আদালতগুলি খুলবে। সেই অফিস আদালত খোলার লক্ষ্যে আমরা কারফিউ শিথিল করেছি 10টা থেকে 5টা পর্যন্ত। আমরা এই সময়টি কারফিউ শিথিল থাকবে। আমরা আরও সিদ্ধান্ত নিয়েছি যে পণ্যবাহী ট্রাক, গার্মেন্টসের পণ্য এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত আমাদের ঢাকায় প্রয়োজন হয় কিংবা অন্য যে কোনো জেলায় প্রয়োজন হয়, সেগুলো যাতে সুন্দরভাবে সরবরাহ হতে পারে সেইগুলির সিদ্ধান্ত আমরা নিয়েছি। এদিকে আজও বৃহস্পতিবার সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার বিকেলে টেলিফোনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। বুধবার এবং পরদিন বৃহস্পতিবার অফিস সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত খোলা থাকবে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকিং সেক্টরগুলো তারা তাদের মতো সিদ্ধান্ত নেবেন, আর মহামান্য আদালত তাদের মতো সিদ্ধান্ত নেবে। হাসপাতাল, চিকিৎসা সেবা আগের মতো যথারীতি চলবে। আস্তে আস্তে সব ওপেন আপ করে দিচ্ছি। হ্যাঁ, পরিস্থিতি উন্নয়নের সাথে সাথে এটা আমরা আমাদের সবকিছুই আপনার কারফিউ শিথিলতা আসছে কালকে, আগামীকাল সেটা তো থাকছে প্রায় আপনার 10টা থেকে 5টা পর্যন্ত। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ এটা ইমপ্রুভ করছি খুব দ্রুত এবং সবকিছু ঠিক হয়ে যাবে, আশা করি স্বাভাবিক হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে। চলমান পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে নামায় রাজধানীতে জনজীবনে নেমে এসেছে স্বস্তি। মানুষের মধ্যে আগের আতঙ্ক বা ভয়ের ছাপ নেই। সেনাবাহিনীর চেকপয়েন্টগুলোতে যানবাহন তল্লাশি করা হচ্ছে। গতকাল বেলা 1টা থেকে 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকে। এ সময় বিভিন্ন প্রয়োজনে বের হওয়ায় সড়কে মানুষের আসা যাওয়া বাড়ে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কয়েকদিনের টানা সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সারা দেশে চলমান রয়েছে কারফিউ। রাজধানী ঢাকায় এই কারফিউ অব্যাহত রয়েছে। পাশাপাশি সরকারের নির্বাহী আদেশে চলছে তৃতীয় দিনের মতো সাধারণ ছুটি। এই পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়েছে। সড়কের প্রবেশ মুখগুলোতে অবস্থান সাজোয়া যানের, যানবাহনের যাত্রীদের তল্লাশি চালান সেনা সদস্যরা। সাধারণ মানুষ যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের কাছে আইডি কার্ড কিংবা কারফিউ পাস রয়েছে কিনা, জরুরি সেবার কাগজপত্র রয়েছে কিনা, সেই বিষয়গুলো কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে এবং মানুষ যাতে একজনের বেশি 2জন কিংবা 3জন একসাথে জড়ো হতে না পারে সেই বিষয়টাও সেনাবাহিনী দেখভাল করছে। জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষ জানান, এমন পরিস্থিতিতে চলাচলে কিছুটা উদ্বিগ্ন সবাই। সেনা উপস্থিতিতে স্বস্তির প্রকাশ করলেন অনেকে। ভয়টাই তো লাগে, নিজের জীবনের রিস্ক নিয়ে তো চালাতে হচ্ছে গাড়ি। না, কোনো ঝামেলা নেই, বরং আরো ভালো হয়েছে আর কি। এই কার্ফিউটা আর আগে দিলে হয়তো ভালো হইতো বেশি। আমার কাছে মনে হচ্ছে আজকে যে অবস্থা দেখতেছি মোটামুটি একটু স্বাভাবিকের দিকে আসছে। এবারে লাখো শুকরিয়া আদায় করি, এই সারাক্ষণ একটা ভয়ের আতঙ্কের মধ্যে আসলাম। বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় গণপরিবহন না থাকলেও প্রচুর রিক্সা, সিএনজি, অটোরিকশা চলছে নগরীতে। বেলা 1টা থেকে 4 ঘন্টার জন্য কারফিউ শিথিল করায় মানুষের আনাগোনাও বেড়েছে সড়কে। এদিকে গাড়ি তো আর ঢুকতে পারতেছে না, বুঝছেন,
এরপরে মানে কয়েকটা ব্যারিকেড করে ওভারটেক করে আসছে, কষ্ট করে এটা আসছে। ভাড়া বেশি লাগতেছে, রিক্সা ভাড়া যেখানে দেখা যাচ্ছে 40 টাকা ভাড়া সেখানে 80 টাকা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ঠিক আছে, রাস্তা ক্লিয়ার আছে। এদিকে সড়কের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশকেও তল্লাশি করতে দেখা যায়। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। 5 দিন পর পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে ঢাকা ও চট্টগ্রামে চালু হয়েছে ইন্টারনেট সেবা। গত সপ্তাহে বৃহস্পতিবার ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেলে ডিজিটাল যুগে প্রবেশের পর সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট ব্ল্যাকআউটের কবলে পড়ে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির মধ্যে বন্ধ হয়ে যাওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা অবশেষে ফিরেছে 5 দিন পর। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ইন্টারনেট ফিরতে শুরু করে। অগ্রাধিকার বিবেচনায় ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, রপ্তানিমুখী খাত সহ অন্যান্য কয়েকটি খাতে আগে ইন্টারনেট দেয়া হচ্ছে। সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের পর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ব্যবসায়ীরা। সেখানে তারা ব্যবসা বাণিজ্যের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে দ্রুত ইন্টারনেট সেবা চালুর ব্যবস্থা করার আহ্বান জানান। এদিকে পর্যায়ক্রমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইউটিউবও চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মঙ্গলবার আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে মিডিয়াপাড়া, কূটনৈতিক এলাকা, ব্যাংক, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, আইসিটি, রপ্তানিমুখী সেবা, ইউটিলিটি সার্ভিস সহ বেশ কয়েকটি স্থানকে গুরুত্ব দিয়ে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সেবার পরিধি বাড়ানো হবে বলে জানান প্রতিমন্ত্রী। তবে মোবাইল ডেটা সার্ভিস কবে নাগাদ চালু হবে সে বিষয়ে আজ জানানো হবে বলেও জানান তিনি। সরকারি চাকরির সব গ্রেডে 93% মেধা কোটা এবং 5 মুক্তিযোদ্ধা কোটা সহ নতুন বিভাজন অনুযায়ী কোটা সংস্কার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই প্রজ্ঞাপনে আপিল বিভাগের রায়ের দাড়ি কমাও পরিবর্তন করা হয়নি জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। কারো বিরুদ্ধে মামলা হলেও দেখভাল করা হবে। মঙ্গলবার যৌথ সংবাদ সম্মেলনে 4 মন্ত্রী জানান, পরিস্থিতি আরও উন্নতি হলে কারফিউ তুলে নেওয়া হবে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। কোটা সংস্কারের প্রজ্ঞাপন ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের জানাতে গুলশানে নিজ অফিসে 3 মন্ত্রীকে নিয়ে সংবাদ সম্মেলন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শুরুতেই কোটা সংস্কারে জারি হওয়া প্রজ্ঞাপনের তথ্য তুলে ধরেন তিনি। সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল। ক, মেধাভিত্তিক 93% মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, গ, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। 2, নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। ছাত্রছাত্রীরা কোটা বিরোধী আন্দোলন করছিল সংস্কার চেয়ে, আমরা সংস্কার করেছি। এখন তাদেরও একটা কর্তব্য আছে যেটা জনগণ মনে করে তাদের করা উচিত। সেটা হচ্ছে তাদের এখন স্ব জায়গায় ফিরে গিয়ে পড়াশোনা শুরু করা উচিত। আইনমন্ত্রী জানান, নতুন পুরনো সকল নিয়োগের ক্ষেত্রেই কোটা সংস্কারের এই প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। এক প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এই যে সহিংসতা হয়েছে, এতে সাধারণ ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকার দেখভাল করবে। সাধারণ ছাত্রছাত্রী যারা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। জনমনের স্বস্তি ফিরলেই কারফিউ তুলে নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রীরা জানান, শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা চলছে। আসলে কারা কারা শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী কোন কোন প্রতিষ্ঠানের ছিলেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমানে যে অবস্থা সেটাতে আসলে নিরূপণ করা খুবই কঠিন। যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই, দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী সহিংসতা ঢুকিয়ে দিয়েছে এমন অভিযোগ করে মন্ত্রীরা বলেন, কেউ নতুন করে পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নরওয়ের রাষ্ট্রদূত ইস্পান রিক্টার সেভেন্টিসেন। মঙ্গলবার বিকেলে তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন নরওয়ের রাষ্ট্রদূত। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে দায়িত্ব পালনের সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নরওয়ের রাষ্ট্রদূত ইস্পান রিক্টার সেভেন্টিসেন। এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব তফাজ্জল হোসেন মিয়া ও প্রেস সচিব নাইমুল ইসলাম খান সহ প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন সেনাপ্রধান। তিনি জানান, আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৭,০০০ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ও জানমালের নিরাপত্তায় কাজ করছেন সেনা সদস্যরা। সেনাবাহিনী প্রধান জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে যত দিন প্রয়োজন ততদিন সেনা সদস্যরা মাঠে থাকবেন। রাষ্ট্রপতি সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। বিটিভি, মেট্রো রেল, ডেটা সেন্টারে অগ্নিসংযোগ সহ নাশকতা, ধ্বংসযজ্ঞের নিন্দা জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বিরোধী চক্র তাদের হীন স্বার্থ চরিতার্থ করার পাশাপাশি দেশের উন্নয়নকে ধ্বংস করতে চেয়েছিল। দলীয় নেতাকর্মীদের রাগ ক্ষোভ দূর করে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। চলমান পরিস্থিতিতে মঙ্গলবার জরুরি সমন্বয় সভায় এই নির্দেশ দেওয়া হয়। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, অশুভ শক্তির আকস্মিক হামলায় কিং কর্তব্য বিমূঢ় হলেও প্রতিবাদ ও প্রতিরোধ করেছে আওয়ামী লীগ। সন্ত্রাসীদের রুখে দেওয়ারও হুঁশিয়ারি তার। তাইমুর রশিদের রিপোর্ট। দলীয় সভাপতির নির্দেশে আইহীন দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। দলের প্রেসিডিয়াম সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, কোটা আন্দোলনের ছত্রছায়ায় তাণ্ডব চালিয়েছে বিএনপি জামাত। দেশের উন্নয়নকে ধ্বংস করতেই এই সহিংসতা, জাতির কাছে তাদের স্বরূপ আবারও উন্মোচিত হয়েছে বলে মন্তব্য তার। এই অশুভ শক্তি আকস্মিক হামলায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন কিং কর্তব্য বিমূঢ় হলেও আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আজকে পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে, কিন্তু ওদের ধ্বংসলীলার ক্ষত চিহ্ন মুছে যাবার নয়। বাঙালি জাতিকে, দেশবাসীকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে, শ্রমিক সমাজকে আজকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ রক্ষার জন্য এই অশুভ সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিকে চলমান পরিস্থিতিতে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা করেছে ক্ষমতাসীন দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা এই সভায় অংশ নেন। বৈঠকে যোগ দেন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ দলের সবকটি সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। অংশ নেন ঢাকার সংসদ সদস্য, ২ মেয়র ও ওয়ার্ড কাউন্সিলররা। প্রায় ১ ঘন্টার এই রুদ্ধদ্বার বৈঠকে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো দ্রুত পুনর্গঠনের নির্দেশ দেওয়া হয়। যেই অশুভ শক্তি, যেই অপশক্তির কারণে এই বাস্তবতা, এই পরিস্থিতি দাঁড়িয়েছে, তাদেরকে আপাতত দমন করা গেলেও এই অপশক্তি বা অশুভ শক্তি কিন্তু পুরোপুরি দমে যায়নি। তারা ওত পেতে আছে এবং যে কোনো সময় তারা আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই দলীয় নেতাকর্মী তো বটেই, সারা দেশের মানুষকেই ঐক্যবদ্ধ থাকার কথা বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রলীগ, যুবলীগের তাণ্ডব এবং বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় প্রমাণিত সরকারের ভিতে কম্পন শুরু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, শিক্ষার্থীদের কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনে কার ইশারায় নিরীহ ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে এবং ১৫০ শতাধিক ছাত্র জনতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। জনগণ তা জানে। এখন হতাহতের প্রমাণ লোপাট করা হচ্ছে।
হত্যাকারী ও হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। বলেন, দেশব্যাপী সংঘটিত অপতৎপরতা, পৈশাচিক ও বর্বরোচিত এসব হামলার ঘটনা সারা বিশ্ব থেকে আড়াল করতে পরিকল্পিতভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মির্জা ফখরুল বলেন, সোমবার প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন, কাল্পনিক ও বিএনপির আদর্শের প্রতি কুঠারাঘাতের শামিল। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তাদের মুক্তির দাবি জানান বিএনপি মহাসচিব। চলমান ইস্যুতে বিবৃতি দিয়ে ডক্টর ইউনূস বিদেশিদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছেন বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এটা রাষ্ট্রবিরোধিতার শামিল বলে মন্তব্য তার। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ডক্টর ইউনূসের বিবৃতি নিন্দনীয়। বাংলাদেশের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ব্যাপারে ভারত সরকারকে নোট দেওয়া হয়েছে। বাংলাদেশে শিক্ষার্থীদের রক্ত ঝরছে বলে মন্তব্য করেছিলেন মমতা। দেখামাত্র গুলির নির্দেশের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিন্দার সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে যিনি গুলি করেছিলেন সে দেশের পুলিশ তাকেও গুলি করে হত্যা করেছে। বিএনপি জামাত পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে অভিযোগ করে মন্ত্রী বলেন, তাদের সাথে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র আছে। মৃতের সংখ্যা নিয়ে বিদেশি গণমাধ্যম গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর। কয়েকটি মিশনের মাধ্যমে আমরা সেখানকার কমিউনিটিকে এই গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। এই যে রাষ্ট্রের উপর হামলা, সেই হামলার কোনো কন্ডেম তিনি করেননি, বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছে, সেটিই শুধু উল্লেখ করেছে না, তাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী এবং একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক। দেশের চলমান পরিস্থিতিতে অস্থিরতার কোনো কারণ নেই। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। শিগগিরই জীবনযাপন স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মঙ্গলবার হেলিকপ্টারে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ ভবন সহ ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পর্যবেক্ষণ করেন তিনি। বিমান চলাচল কোনোভাবেই যাতে ব্যাহত না হয় সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন বিমান বাহিনী প্রধান। ঢাকায় হেলিকপ্টারের পাশাপাশি চট্টগ্রাম ও দক্ষিণ পূর্বাংশ, কক্সবাজারে গুরুত্বপূর্ণ স্থাপনা আনম্যান্ড এরিয়াল ভেহিকল দিয়ে নজরদারি করছে বিমান বাহিনী। এছাড়াও এয়ার ডিফেন্স অ্যালার্টনেস বাড়ানোর পাশাপাশি সারা দেশের আকাশ রাডার দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। সামরিক অসামরিক যাদেরই প্রয়োজন হচ্ছে সরকারের নির্দেশে ট্রান্সপোর্ট প্রস্তুত আছে বিমান বাহিনীর। এদিকে চলমান পরিস্থিতিতে দেশের আমদানি রপ্তানির অন্যতম চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর ঘুরে দেখেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করার আগে তিনি বঙ্গবন্ধু টানেলও পরিদর্শন করেন। এ সময় নৌপ্রধান বলেন, চট্টগ্রাম মোংলা পায়রা বন্দরের নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এছাড়া রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নাশকতার হাত থেকে রক্ষা করতে নিরাপত্তা জোরদার করেছে নৌবাহিনী। জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক রয়েছেন নৌবাহিনীর সদস্যরা। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সকাল 10টা থেকে 7 ঘন্টা কারফিউ শিথিল, খুলছে ব্যাংক, অফিস, আদালত। সীমিত পরিসরে চালু ব্রডব্যান্ড ইন্টারনেট। সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি। আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা হলে দেখবে সরকার, আশ্বাস আইনমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ, চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা। আইন শৃঙ্খলা স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন মাঠে থাকবে সেনাবাহিনী। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সতর্ক থাকার নির্দেশ আওয়ামী লীগের সমন্বয় সভায়। হত্যাকারী হামলাকারীদের আইনের আওতায় আনার আহ্বান মির্জা ফখরুলের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।